স্যার লাইভ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। একটু ওয়েট করি একটু জয়েন করার জন্য। আচ্ছা জি স্যার লাইভ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। স্যার কাইন্ডলি ফোনের একটু ওয়েট করি সাউন্ডটা বন্ধ একটু জয়েন করার করলে জন্য। মানে ইকো হবে না আর কি। লাইভ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। একটু ওয়েট করি একটু জয়েন করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আমাদের জেনারেল এমব্রায়োলজি নিয়ে সেকেন্ড ভিডিও ক্লাসে সবার সামনে হাজির হয়েছি। একটু সময় দিচ্ছি সবাই যাতে জয়েন করতে পারে। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে একটু দেরি হয়ে গেছে আমাদের। প্রথম একটা জুম লিংক কাজ করছিল না, পরে অন্য একটা লিংকে আমরা ঢুকেছি। ওয়ালাইকুম সালাম। অনেকেই সালাম দিচ্ছে, সবাইকে একসাথে বলে নিলাম ওয়ালাইকুম সালাম। আমার মনে হয় আমরা একটু স্টার্ট করে ফেলি, কারণ টাইমের বিষয়টা একটু বিবেচনা করতে, যেহেতু আমাদের যারা আমাকে দেখছে, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি এবং স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু যদি জানাতে পারো। ভয়েস এবং স্ক্রিন দুটো কি ক্লিয়ার শোনা যায়? আমি দেখছি এখানে আশিক আছে। ওকে, গালিব বলছে আজ শোনা যাচ্ছে। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। আমি আমার লাস্ট ভিডিওতে, লাস্ট ক্লাসে সেইবার বলেছিলাম যে ফার্টিলাইজেশনের জন্য যে প্রিপারেশন, ফার্টিলাইজেশনে হচ্ছে একটা লাইফের শুরু হয়। ফার্টিলাইজেশনের মাধ্যমে জাইগোট তৈরি হয়, জাইগোট, এবং জাইগোট ইজ দ্য বিগিনিং অফ এ লাইফ। এবং এই ফার্টিলাইজেশনে যাওয়ার আগে দুটো প্রসেস, প্রিমোর্ডিয়াল জার্ম সেল দুটো প্রসেসের মধ্য দিয়ে যায়। একটা প্রসেস হচ্ছে তার মাঝে ডিভিশন, আর আরেকটা প্রসেস বলেছিলাম আমি সাইটো ডিফারেন্সিয়েশন। আমি গত ক্লাসে এই ডিভিশন অংশটুকু নিয়ে আলাপ করছিলাম। আমি বলেছিলাম যে এই দুটো প্রসেস ইন মেল দে আর সেপারেট প্রসেস, দুটোকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করা পসিবল, কিন্তু ইন ফিমেল এই দুটোকে আলাদা করে আইডেন্টিফাই করা যায় না, এরা দুটো একসাথে চলে ইন ফিমেল। একটা হচ্ছে ডিভিশন আর একটা সাইটো ডিফারেন্সিয়েশন। এবং আমি এটাও বলেছিলাম এই স্লাইডটাতে, এই ডিভিশনটাই হচ্ছে গ্যামেটোজেনেসিস। এবং এই গ্যামেটোজেনেসিসের ইনিশিয়াল দুটো স্টেপ হয় মাইটোসিস, এবং পরবর্তী স্টেপ গুলো হয় হচ্ছে মিওসিস। সো মাইটোসিস আর মিওসিস মিলেই হচ্ছে ডিভিশন। এবং এই মিওসিসটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে এটা আমার গত ক্লাসের বলা, আমি একটু রিক্যাপ করছি যে মিওসিসটা জরুরি টু রিডিউস দ্য ক্রোমোজোম নাম্বার ফ্রম ডিপ্লয়েড টু হ্যাপ্লয়েড। এবং আমরা কেন মিওসিসের ইম্পর্টেন্স নিয়েও আলাপ করেছিলাম, কেন মিওসিস দরকার। নাও আজকে আমরা সাইটো ডিফারেন্সিয়েশন নিয়ে আলাপ করব। সাইটো ডিফারেন্সিয়েশন কিছু না, এটা আসলে মেটামরফোসিস, মানে হচ্ছে আকৃতির পরিবর্তন ঘটা, আকৃতির পরিবর্তন। হেয়ার শেপ অফ দ্য জার্ম সেল ইজ অল্টার্ড, কেন? টু এইড ইন ফার্টিলাইজেশন, যাতে ইজিলি ফার্টিলাইজেশনটা হতে পারে
এই জন্য আলটিমেটলি সেই জার্ম সেলের শেপটা এখানে চেঞ্জ হয়। আমরা একটা ছবি দেখছি যে দুটো লোক দৌড়াচ্ছে, একজন হচ্ছে থিন পারসন আর একজন হচ্ছে মোটা লোক, ফ্যাট পারসন। এই দুজন যদি দৌড়ায় তাহলে আমরা নিশ্চিত ভাবেই বলতে পারি যে যদি এই চিকন লোকের কোনো ডিজিজ যদি না থাকে তাহলে সেই কিন্তু উইন করার কথা, সে আগে যাবে, এবং এই মোটা লোকটা কিন্তু অলওয়েজ ল্যাক করবে, মানে পিছনে পড়ে যাবে, তার কারণ তার ভলিউম বেশি। সিমিলারলি আমরা যদি দেখি যে ফার্টিলাইজেশন হয় অ্যাম্পুলারি রিজিয়ন অফ দি ফ্যালোপিয়ান টিউবে, সেই জায়গাটা কিন্তু ওভারি থেকে খুব বেশি দূরে নয়, ওভারির ঠিক পাশেই জায়গা। ওভারি থেকে ওভামটা রিলিজ হবে, সেই ওভাম রিলিজ হওয়ার পরে সে ফ্যালোপিয়ান টিউব তাকে পিক করবে এবং সে সামান্য গেলেই কিন্তু সে অ্যাম্পুলারি রিজিয়নটাকে পেয়ে যায়। তার মানে ওভামকে কিন্তু খুব বেশি দূরের রাস্তা পাড়ি দিতে হয় না, কিন্তু স্পার্মকে কিন্তু অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হয়, অনেক দূরের রাস্তা। যেমন স্পার্মটা প্রথমে ডিপোজিটেড হবে ভেজাইনাতে, তারপরে সে তাকে সার্ভিক্স ক্রস করে, দেন ইউটেরাস ক্রস করবে, দেন সে ফ্যালোপিয়ান টিউবের ইস্টমাস, ইন্ট্রামোরাল পার্ট, দেন ইস্টমাস, এই রাস্তা ক্রস করে অ্যাম্পুলাতে যাবে। তার মানে স্পার্মকে অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হয়। একজন যদি বেশি দূরের রাস্তা পাড়ি দিতে হয় তা সেই পার্সনটা মোটা সোটা হলে কিন্তু সহজে সে যেতে পারবে না, সে দৌড়াতেই পারবে না, তাকে তো দৌড় দিয়ে যেতে হবে। এবং এখানে একটা কম্পিটিশনের বিষয় আছে, প্রায় নিয়ার 300 to 500 মিলিয়ন স্পার্ম ডিপোজিট হয় ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, তার মধ্য থেকে একজনকে উইন করতে হবে। সুতরাং এটা একটা দৌড় প্রতিযোগিতা, কে কার আগে যাবে। সুতরাং আগে যাওয়ার এই প্রতিযোগিতাতে যদি উইন করতে হয় কারো, তাকে কিন্তু মোটা হলে চলবে না, তাকে চিকন হতে হবে। এই তার মানে দাঁড়াচ্ছে একটা স্পার্ম তৈরি হতে গেলে তার আগে তাকে ন্যারো হতে হয়, স্লিম হতে হয়। আর একটা ওভাম, সেই ওভামটা যেহেতু বেশি দূর যাবে না, তার তার ডেস্টিনেশন খুব লিমিটেড ডেস্টিনেশন, ছোট্ট জায়গা পর্যন্ত সে যাবে, সুতরাং তার খুব একটা কিন্তু স্লিম হওয়া দরকার নাই। মোর ওভার আরেকটা জিনিস হচ্ছে, স্পার্মটা এসে পেনিট্রেট করবে ওভামকে। আমরা যদি একটা ছোট্ট মার্বেল নিয়ে একটা বন্দুক দিয়ে ট্রাই করি সেই মার্বেলটাকে গুলি করার জন্য, এটা কিন্তু এত ইজি হবে না। কিন্তু আমরা যদি একটা বড় ফুটবল চিন্তা করি, সেই ফুটবলে গুলি করতে চাই, সেটা কিন্তু আমরা ইজিলি করতে পারবো। তার মানে ওভামটা যত বড় হবে স্পার্মের জন্য তত সুবিধা তাকে পেনিট্রেট করার। আমার এখান থেকে যে স্পার্মকে ন্যারো হতে হবে আর ওভামকে বড় হতে হবে, লার্জ হতে হবে, যাতে তাতে সুবিধা কি, তার সুবিধা হচ্ছে ইজিলি যাতে ফার্টিলাইজেশন হতে পারে। এখন আমরা এখান থেকে দেখি স্পার্ম কি হয়, মেল জার্ম সেল বিকাম নেরোয়ার, সে চিকন হয়, নেরো হয়ে যায় বাই লুজিং মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম, তার ম্যাক্সিমাম সাইটোপ্লাজম সে ছেড়ে দেয়, শেড করে দেয়। আমরা যেমন নিজেরা ওয়েট কমাতে গেলে আমরা কি করি, আমরা এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের ফ্যাট বার্ন করি। একই রকম ভাবে স্পার্ম তার ওয়েট কমানোর জন্য, মানে নেরো হওয়ার জন্য, তার ম্যাক্সিমাম সাইটোপ্লাজম সে শেড করে দেয়, লুজ করে। দেন তার ডেভেলপ করে সে হেড, নেক, মিডল পিস, টেইল ডেভেলপ করবে। স্পার্ম দেখতে এরকম সাপের মতো, তার একটা হেড আছে, তার একটা নেক আছে, তার একটা টেইল আছে, বডি আছে, মিডল পিস যাকে বলে, দেন একটা টেইল আছে। এইগুলো তার ডেভেলপ করতে হয় যাতে সে সুইম করে ওভামের দিকে মুভ করতে পারে, এবং তার আলটিমেটলি স্পার্মের নিউক্লিয়াসটুকু ওভামের মাঝে এন্টার করবে। এই জন্য নিউক্লিয়াসটাকে সবার সামনে সে এনে জড়ো করবে। তার মানে এবং এই যে জায়গাটুকুতে তার নিউক্লিয়াসটা জড়ো হবে সেটাই কিন্তু তার হেড। সুতরাং হেড ডেভেলপ করবে, হেডের মাঝে নিউক্লিয়াসটাকে কনডেন্স করে নিবে। এই হচ্ছে মেল জার্ম সেলে এই ঘটনাগুলো ঘটে মেটামরফোসিস বা সাইটো ডিফারেন্সিয়েশন হিসেবে। আর ফিমেল জার্ম সেল, তাকে গ্রাজুয়ালি সে বড় হতে হবে। কিভাবে বড় হবে, মেল জার্ম সেলটা ছোট হয়েছিল, ন্যারো হয়েছিল বাই রিলিজিং মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম। সিমিলার সেল তাকে বড় হতে হবে, সেটা হতে গিয়ে সে শুধু তার সাইটোপ্লাজম ইনক্রিজ করে, সাইটোপ্লাজম ইনক্রিজ করতে করতে তার সেলের সাইজ হয়ে যায় 120 মাইক্রোমিটার, অনেক বড়। কিন্তু আমাদের বডিতে একটা আরবিসির সাইজ আমরা বলতে পারি 7 to 9 মাইক্রোমিটার, একটা আরবিসির সাইজ। এটা স্পার্মের সাইজও অলমোস্ট এইরকমই 7 to 9, এই রিজিয়নে কিন্তু স্পার্মেরও সাইজ।
কিন্তু একটা ওভাম বড় হতে হতে সে 120 মাইক্রোমিটার হয়। কত বড় হচ্ছে, শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইজিলি যাতে ফার্টিলাইজেশন হতে, যে সাইটো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে মেল জার্ম সেল এবং ফিমেল জার্ম সেলের মাঝে কিছু আকৃতির পরিবর্তন ঘটে। নাও আমরা আজকে যাব হচ্ছে গ্যামেটোজেনেসিসের মাঝে। হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস? একদম সিম্পল কথা হচ্ছে গ্যামেট আর জেনেসিস দুটো মিলে হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেট মানে তো গ্যামেট, আর জেনেসিস মিন্স প্রোডাকশন। সুতরাং আমরা বলতে পারি সিম্পল ডেফিনিশন, ফরমেশন অফ গ্যামেট। কোথা থেকে হয় সেটা? ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল। তাইলে ফরমেশন অফ গ্যামেট ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল কই হয়? হুইচ অকার ইন দা প্রাইমারি সেক্স অর্গান, যার নাম হচ্ছে গোনাড, দ্যাট ইজ কল্ড গ্যামেটোজেনেসিস। একদম সিম্পল ডেফিনিশন। আমরা যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস, আমরা সিম্পলি যদি বলি ফরমেশন অফ গ্যামেট ইজ কল্ড গ্যামেটোজেনেসিস, তাও কিন্তু কাজ চলে যাবে। ফরমেশন অফ গ্যামেট ইজ কল্ড গ্যামেটোজেনেসিস। এখন আরেকটু ভালো হয়, কোথা থেকে গ্যামেটোজেনেসিস হয়, তার মানে ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল। এবং কোন জায়গাতে, তার ফ্যাক্টরিটা কোন জায়গা, সেটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, তার নাম গোনাড। পুরাটুকু লিখতে পারলে সবচেয়ে ভালো। Formation of gamete from primordial germ cell which occur in primary sex organ gonad is called gametogenesis. এবং এই মেইলে যে গ্যামেটোজেনেসিস, মেইলে যেহেতু গ্যামেটের নাম হচ্ছে স্পারমাটোজোয়া, এই জন্য মেল গ্যামেটোজেনেসিস কে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর ফিমেলে হচ্ছে উসাইট ডেভেলপ করে। আমরা বলেছিলাম ওভাম হচ্ছে নরমাল নাম, মানে নরমাল অ্যানাটমিকে বা ইংরেজিতে বলে ওভাম, কিন্তু এর এমব্রায়োলজিক্যাল টার্মে বলে উসাইট। সো উসাইট প্রোডাকশন কে বলে উজেনেসিস। সো একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর একটা উজেনেসিস, দুটোই কিন্তু গ্যামেটোজেনেসিস। এবং আমরা জানি গ্যামেটোজেনেসিস হয় হচ্ছে ফ্রম দ্য প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে। সুতরাং আমরা দেখতে চাই কি কি স্টেপে গ্যামেটোজেনেসিস হয়। প্রথমে প্রিমোর্ডিয়াল হবে, সে মাইটোসিস হবে, হয়ে তৈরি করবে ইন মেল স্পারমাটোগোনিয়াম, ইন ফিমেল উগোনিয়াম ডেভেলপ করবে। সো দুটো কিন্তু প্রায় সিমিলার সেল, নামটা আলাদা, একটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম আর একটা উগোনিয়াম। দেন এই স্পারমাটোগোনিয়াম বা উগোনিয়াম আবার মাইটোটিক সেল ডিভিশন করবে, করে সে ফর্ম করবে প্রাইমারি স্পারমাটোসাইট ইন মেল আর প্রাইমারি ওসাইট ইন ফিমেল। এইবার এই প্রাইমারি ওসাইট বা প্রাইমারি স্পারমাটোসাইটের মাঝে মিউটিক সেল ডিভিশন হবে। আমরা জানি মিউসিস হচ্ছে দুটো স্টেপে হয়, একটা হচ্ছে মিউসিস 1 আর একটা হচ্ছে মিউসিস 2। সো বাই মিউসিস 1 প্রাইমারি স্পারমাটোসাইট develops in secondary spermatocyte and primary oocyte তৈরি করে একটা সেকেন্ডারি oocyte, একটা পোলার বডি। এখানে কিন্তু আমরা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। In male, that is in spermatogenesis, there is no such polar body, but in oogenesis there is a polar body. However, এরপরে স্টেপ দেখি আমরা মিউটিক 2, সেকেন্ড মিউটিক ডিভিশনে কি হয়? By second meiotic division, secondary spermatocyte forms the spermatid in male. In spermatogenesis, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড প্রোডাকশন হয়, কিন্তু ওজেনেসিসে এই সেকেন্ডারি ওসাইট থেকে তৈরি হয় ওয়ান ম্যাচিউর ওসাইট এন্ড ওয়ান পোলার বডি। সো এই হচ্ছে ডিফারেন্স। দেন এইবার হচ্ছে স্পারমাটিড তৈরি হলো, এখনো স্পারমাটোজোয়া কিন্তু আমরা পাই নাই। এইবার হবে সাইটো ডিফারেন্সিয়েশন। বাই দিস সাইটো ডিফারেন্সিয়েশন স্পারমাটিড ডেভেলপস স্পারমাটোজোয়া। সো আমরা এখানে দেখলাম যে আগে সেল ডিভিশন হলো ইন স্পারমাটোজেনেসিস, দেন সাইটো ডিফারেন্সিয়েশন হলো। সুতরাং দুটো স্টেপ কিন্তু আলাদা হয়ে গেল, একটা হচ্ছে ডিভিশন আলাদা হলো আর আকৃতির পরিবর্তন, দ্যাট ইজ সাইটো ডিফারেন্সিয়েশনটা ডিফারেন্টলি হলো, আলাদা হলো। কিন্তু আমি বলেছিলাম যে ওজেনেসিসে দুটো ঘটনা কিন্তু একসাথে ঘটে, তাই কিন্তু হচ্ছে এই যে ওজেনেসিস, ওজেনেসিসে ফার্স্ট টু লাস্ট এই চেঞ্জ গুলো ঘটতে থাকে, মানে হচ্ছে প্যারালালি ওজেনেসিসে ডিভিশনের প্যারালালি সাইটো ডিফারেন্সিয়েশনটা ঘটতে থাকে। এখন একটা প্রশ্ন দাঁড়ায় যে পোলার বডি তৈরি হয় ইন কেস অফ দা ওজেনেসিসে, ওজেনেসিসে পোলার বডি ফর্ম করে, বাট স্পারমাটোজেনেসিসে কোনো পোলার বডি ফর্ম করে না। এটার কারণ কি? এটার কারণ এখানে অনেক কথা লেখা আছে, আমি সিম্পল ভাবে কারণটা বলবো।
দেখি কেউ মানে আমি বুঝাতে পারি কিনা কেন ওজেনেসিসে কোনো পোলার বডি তৈরি হয়, স্পারমাটোজেনেসিসে হয় না। আমরা যদি দেখি একটা মানুষ করে একটা জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা ইউটেরাসের মাঝে ইমপ্লান্টেশন হবে এবং এই জাইগোটটা ধীরে ধীরে সেল ডিভিশন চলতে থাকে এবং একটা বডি অর্গান, টিস্যু অর্গান এবং বডি ডেভেলপ করে এইভাবে একটা মানুষ তৈরি হয়। এবং ফুল ডেভেলপমেন্টাল প্রসেসের সময় এই বেবিটা কিন্তু তার নিউট্রিশনটুকু মাদার থেকে নিয়ে ফেলে, মাদার থেকে সে নিউট্রিশন পায়। কিন্তু আমরা যদি একটু তাকাই একটা পাখির ডিমের দিকে বা মুরগির ডিমের দিকে বা সাপের ডিমের দিকে বা ব্যাঙের ডিমের দিকে, তারা কিন্তু একটা ডিম পেরেই কিন্তু শেষ, তার অবস্থা শেষ। এখন এই ডিমটা থেকে যখন বাচ্চা ফুটবে, এই বাচ্চাটা তার নিউট্রিশনটুকু কোথা থেকে নিবে? সুতরাং একটা ব্যবস্থা তো কিছু করতেই হবে, না হলে তো সেল ডিভিশন হবে না, সেলগুলো কি দিয়ে বাঁচবে? এই জন্য আমরা যেটা দেখি এই ওভামের মাঝে, তার ওভামের সাইটোপ্লাজমের মাঝে আমরা দেখতে পাবো যে নিউট্রিশন জমা থাকে, লেসিথিন জমা থাকে, লেসিথিন। এবং এই ডিমগুলোতে আমরা মুরগির ডিম বা দ্যাট ইজ পাখির ডিম বা সাপের ডিম বা ব্যাঙের ডিম, এর মাঝে অনেক অনেক নিউট্রিশন জমা থাকে, লেসিথিন জমা থাকে অনেক। এই জন্য এই এগগুলোকে বলা হয় মেগালেসিথাল, মেগালেসিথাল এগ বলে। এবং এই লেসিথিন জমা থাকার কারণে আলটিমেটলি তার নিউক্লিয়াসটা মাইগ্রেট করে পেরিফেরিতে চলে যায়, ফুল সাইটোপ্লাজমটা দখল নিয়ে ফেলে লেসিথিন। আমি এখানে ইয়েলো কালার দিয়ে এই লেসিথিনটা বোঝাচ্ছি, এবং নিউক্লিয়াস হচ্ছে ব্লু কালার স্ট্রাকচার, এই নিউক্লিয়াসটা পেরিফেরিতে চলে গেল। এটা হচ্ছে ডিউ টু ওই নিউট্রিশন থাকার কারণে। এবং এখন আমরা দেখব এরপরে কি হয়। এখন মনে করি এই সেল ডিভিশনের সময় আমরা জানি অ্যানাফেজ যখন হয় তখন ক্রোমোজোম গুলো সেপারেশন হবে, এক সেট ক্রোমোজোম এক সেট ক্রোমোজোম দুই ভাগ হবে, ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে দুটো দুই দিকে চলে যায়। তো ঠিক আছে, আমরা আলাদা করলাম। কিছু কি করবে এখন, কিছু ক্রোমোজোম করবে কি, সে ইনওয়ার্ড আসবে, ইনওয়ার্ড, এবং এই ক্রোমোজোম গুলো ম্যাক্সিমাম সাইটোপ্লাজমের দখল পাবে, হয়ে গেল এই সেলটা। আর কিছু ক্রোমোজোম সে বাইরের দিকে যাবে, অর্ধেক হয়ে বাইরের দিকে যাবে, সে যাওয়ার সময় কিন্তু খুব বেশি সাইটোপ্লাজম সাথে নিতে পারবে না। সুতরাং আলটিমেটলি দুটো দুই রকম সেল তৈরি হয়ে গেল, একটা সেল বড় আর একটা সেল ছোট, এইভাবেই কিন্তু আলটিমেটলি পোলার বডি ফর্ম করে। তার মানে আমরা বুঝলাম যে ওভামের মাঝে লেসিথিন থাকার কারণে, নিউট্রিশন থাকার কারণে ওভামের নিউক্লিয়াসটা পেরিফেরির দিকে মাইগ্রেট করে যায়, এবং পেরিফেরাল লোকেশন, এই নিউক্লিয়াসটার পেরিফেরাল লোকেশনের কারণেই আলটিমেটলি সেল ডিভিশনের সময় একটা সেল দুটো সেল তৈরি হবে, একটা সেল সাইটোপ্লাজম দখল পায়, আর একটা সেল খুব একটা সাইটোপ্লাজম নিতে পারে না, যদিও দুটো সেলের মাঝে ক্রোমোজোম ইকুয়াল, দুটোতেই ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোম থাকে, কিন্তু সাইটোপ্লাজম কম থাকে। এই জন্য একটা মেইন সেল হবে আর একটা হয়ে যাবে পোলার বডি। এটাকে পোলার বডি বলা হয় কারণ একটা মূল সেলের মধ্যে এক পোলের দিকে এই ছোট্ট সেলটা পড়ে থাকে, এই জন্য এটাকে পোলার বডি বলা হয়। এবার আমরা যদি স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে দেখি, স্পারমাটোজেনেসিসে এই যে প্রিমোর্ডিয়াল জার্ম সেল বা স্পারমাটোজেনিক যে সেলগুলো আছে, তার মাঝে নিউট্রিশন এইভাবে জমা রাখার কোনো নিড নাই, যে কারণে তার নিউক্লিয়াসটা কিন্তু সেন্টারে থাকে। এখন যদি নিউক্লিয়াস সেন্টারে থাকে এবং সেল ডিভিশন হয়, ক্রোমোজোম গুলো সেপারেশন হবে, কিছু ক্রোমোজোম ইনওয়ার্ড আসবে, কিছু ক্রোমোজোম ওই পাশে যাবে, আলটিমেটলি দুটো সেল তৈরি হবে, দুটো সেলই দেখা যাবে ইকুয়াল সাইজের তৈরি হচ্ছে। সুতরাং আমরা বুঝলাম স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে কোনো প্রকার পোলার বডি ফর্ম করবে না, যেহেতু তার নিউক্লিয়াসটা সেন্টারে থাকে। কিন্তু ওজেনেসিসে নিউক্লিয়াস পেরিফেরিতে থাকার কারণে তার কিন্তু পোলার বডি ডেভেলপ করবে। আমরা এখান থেকে আরো একটা জিনিস বুঝতে পারি যে পোলার বডি, আচ্ছা যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় এই পোলার বডি তো তৈরি হলো, ঠিক আছে, এখন পোলার বডির কি হয়, ফেটটা কি? আসলে পোলার বডিতে ক্রোমোজোম তো তার মূল সেলের সমানই থাকে, সুতরাং ক্রোমোজোম ঠিক থাকে, কিন্তু তার মাঝে সাইটোপ্লাজম কম, এত কম যে এই সেলটা তার নিজস্ব মেটাবলিক নিড ফিল আপ করতে পারে না। এই মেটাবলিক নিড ফিল আপ করতে না পারার কারণে আলটিমেটলি ডিজেনারেশন হয়ে যাবে। সুতরাং যদি জিজ্ঞেস করে পোলার বডির ফেট কি, আমরা বলবো ডিজেনারেট করে পোলার বডি। এখন একটা বিষয় আসবে
যে হিউম্যানের ওভাম কি এরকম এত বেশি কোলেস্টেরল মানে লেসিথিন কি হিউম্যান ওভামে থাকে না, অতটা থাকে না, তা ঠিক আছে, কিন্তু তারপরেও থাকে, হিউম্যানের মাঝেও থাকে, হিউম্যান ওভামের মাঝে কিন্তু কোলেস্টেরল খুব বেশি না হলেও থাকে, এবং হিউম্যানেও এই নিউক্লিয়াসটা পেরিফেরির দিকেই থাকে। এই জন্য হিউম্যান এককে বলা হয় মাইক্রোলেসিথাল। পাখি বা অন্যদের এককে মেগালেসিথাল বলে, কিন্তু এর এককে বলা হয় মাইক্রোলেসিথাল বলা হয়, মাইক্রোলেসিথাল এক। তাহলে আমরা বুঝলাম কেন পোলার বডি ফর্ম করে, তার ব্যাকগ্রাউন্ড কজ কি। এক কথায় যদি বলা যায়, ব্যাকগ্রাউন্ড কজ হচ্ছে পেরিফেরাল লোকেশন অফ দ্য নিউক্লিয়াস ইন দ্য ওভাম। ওভামে পেরিফেরির দিকে তার নিউক্লিয়াস থাকে বলে তৈরি হয়। এখান থেকে আমি একটা টেকনিক্যাল জায়গাও দেখাতে পারি। যদি এই ওজেনেসিসে আমরা তো চাই ওভামটাকে ধীরে ধীরে বড় করতে, ধীরে ধীরে ওভামটা বড় হবে যাতে স্পার্ম ইজিলি পেনিট্রেট করতে পারে। এখন আমি মিউসিস করে যদি সেলের সাইজ এরকম কমিয়ে ফেলি, অর্ধেক করে ফেলি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার উদ্দেশ্য কিছুই হলো না। সুতরাং আমাকে কি করতে হবে, মিউসিস করে আমরা ক্রোমোজোম নাম্বার রিডাকশন করি, মিউসিসের মাধ্যমে ক্রোমোজোম নাম্বার রিডাকশন করি। এই জন্য ক্রোমোজোম গুলো আমার কমানো দরকার, সাইটোপ্লাজম কমানো তো আমার উদ্দেশ্যই নাই। আমার তো উদ্দেশ্য হচ্ছে সেলটা বড় করব। সুতরাং আমি এমন ভাবে এমন কিছু সেল তৈরি করব যেগুলো ক্রোমোজোম নিয়ে যাবে কিন্তু সাইটোপ্লাজম বেশি নিতে পারবে না। সুতরাং সেই বুদ্ধিটাই হচ্ছে পোলার বডি। সুতরাং আশা রাখি পোলার বডি ইস্যুটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। নাও আসি আমরা সবকিছুর মূলে একটা জিনিস বুঝতে পারলাম যে প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকেই কিন্তু আলটিমেটলি গ্যামেটোজেনেসিস হয়। আমরা জানতে চাই এই প্রিমোর্ডিয়াল জার্ম সেলটা কোথায় ছিল, কোথা থেকে কোথায় আসে। প্রিমোর্ডিয়াল জার্ম সেল প্রথমে ছিল এপিব্লাস্টে। আমরা জানি সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে যে জার্ম ডিস্ক থাকে সেখানে দুটো লেয়ার থাকে, আপার লেয়ারটাকে বলা হয় এপিব্লাস্ট আর নিচের লেয়ারকে বলে হচ্ছে হাইপোব্লাস্ট। সুতরাং প্রথমে কিন্তু এপিব্লাস্টের মাঝে এই সেলগুলো অ্যাপিয়ার করে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের সময়। দেন থার্ড উইক অফ ডেভেলপমেন্টে এই এপিব্লাস্টের সেলগুলো মাইগ্রেট করা শুরু করে, মাইগ্রেট করে এরা চলে আসে হচ্ছে ইয়ক সেকের ওয়ালে, ইন দ্য ওয়াল অফ দ্য ইয়ক সেক। সেকেন্ড উইকে ওয়াল অফ দ্য ইয়ক সেকে এই এপিব্লাস্টের সেলগুলো আসে। থার্ড উইকে ফোর্থ উইকে এরা আবার মাইগ্রেট করা শুরু করে, ফোর্থ উইকে থ্রু অ্যালং দ্য ডরসাল মেজেন্টেরি। এই যে আমরা এখানে মিডিল পিকচারে দেখতে পাচ্ছি ডরসাল মেজেন্টেরিকে ফলো করে প্রিমোর্ডিয়াল জার্ম সেলগুলো বাই অ্যামিবয়েড মুভমেন্ট, অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে এরা ফিফথ উইকের দিকে এই ডেভেলপিং গোনাডে এন্টার করে যায়, ডেভেলপিং গোনাডে এন্টার করে। সুতরাং যদি বলা হয় প্রিমোর্ডিয়াল জার্ম সেল কোথা থেকে আসে, হ্যাঁ এক সেন্সে এপিব্লাস্ট বললে হবে, নো প্রবলেম, তবে ইমিডিয়েট আগের জায়গাটা হচ্ছে ইয়ক সেক। সো আমরা বলবো হচ্ছে ইয়ক সেকের ওয়াল থেকে আসে হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেল। কিভাবে আসে? বাই অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে। কোথায় আসে? ডেভেলপিং গোনাডের মাঝে। এবং কি কোন রাস্তা দিয়ে আসে? সে আসে হচ্ছে ফলোইং দ্য ডরসাল মেজেন্টেরি। এইটা এই যে নেরো জায়গাটুকু এটার নাম ডরসাল মেজেন্টেরি, ডরসাল মেজেন্টেরিকে ফলো করে সে চলে আসে। ওকে, নাও আমরা চলে যাচ্ছি হচ্ছে জানতে চাই স্পারমাটোজেনেসিস নিয়ে। স্পারমাটোজেনেসিস এট ফার্স্ট আমাদের দরকার স্পারমাটোজেনেসিস মানে কি, হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস। আমরা কিন্তু গ্যামেটোজেনেসিসের ডেফিনিশনটা দিয়েছিলাম, গ্যামেট। সো সেই গ্যামেটটা যদি স্পার্ম বা স্পারমাটোজোয়া হয় তাহলে সেটার নাম হয়ে যাবে স্পারমাটোজেনেসিস। তাহলে আমরা ডেফিনিশনটা এইভাবে দিতে পারি, ফরমেশন অফ স্পার্ম অর স্পারমাটোজোয়া ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল হুইচ অকার ইন দ্য মেল গোনাড, আগে শুধু গোনাড বলছিলাম, which occurs in the male gonad testis is called spermatogenesis. তাহলে আমরা এখান থেকে আমরা একটা মাইন্ড ওয়ার্ক করতে পারি যে হোয়াট ইজ ওজেনেসিস। সেই ক্ষেত্রে আমরা বলবো ফরমেশন অফ ওভাম ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল which occurs in the female gonad ovary is called oogenesis. সুতরাং আমরা একই প্যাটার্নে ডেফিনিশন গুলো সাজাতে পারি কিন্তু। সো স্পারমাটোজেনেসিস এর ডেফিনিশন দিলাম। স্পারমাটোজেনেসিস কখন শুরু হয়? আসলে স্পারমাটোজেনেসিস স্টার্ট হয় এট পিউবার্টিতে, পিউবার্টিতে শুরু হয়। স্পারমাটোজেনেসিস স্টার্ট হয় এট পিউবার্টি। ওকে,
নাও কত দিন লাগে মানে হচ্ছে প্রিমোডিয়াল জার্ম সেল আমরা বলবো না, আমরা বলবো স্পারমাটোগোনিয়াম থেকে, বিকজ প্রিমোডিয়াল জার্ম সেল এট ফার্স্ট সে ডেভেলপিং গোনাডে যায়, যাওয়া মাত্র সে স্পারমাটোগোনিয়াম ফর্ম করে ফেলবে। এই যে এরপরে তারা কিন্তু ডরমেন্ট অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে, পিউবার্টিতে আসলে আবার তাদের ডিভিশন স্টার্ট হবে। সুতরাং আমরা যদি বলি একটা স্পারমাটোগোনিয়াম থেকে স্পারমাটোজোয়া ফর্ম করতে কত দিন সময় লাগে, সেই দিনটা কিন্তু 64 ডেজ। এবং এখানে স্টিমুলেশন কে দেয়, কোন হরমোন গুলো এই ক্ষেত্রে স্টিমুলেট করে, সেটা হচ্ছে এফএসএইচ এন্ড এলএইচ। এফএসএইচ এন্ড এলএইচ হচ্ছে এই ক্ষেত্রে স্টিমুলেটর হিসেবে কাজ করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং হরমোন। তবে লুটিনাইজিং হরমোনের মেইলে অন্য নাম আছে, সেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল, দ্যাট ইজ লেডিক সেল যাকে বলে, স্টিমুলেটিং হরমোন বলে এলএইচ কে ইন মেল। নাও আমরা জানতে চাই হচ্ছে যে বুঝলাম স্পারমাটোজেনেসিস হয় টেস্টিসের মাঝে, টেস্টিসের কোথায়? এইবার টেস্টিসের কোথায় বললে আমরা একটু টেস্টিসের ভিতরটা একটু দেখতে চাই। টেস্টিসের মাঝে আমরা দেখি এই যে একটা পেস্ট কালারের কাভারিং, তার নাম টিউনিকা এলবুজিনিয়া। টিউনিকা এলবুজিনিয়া থেকে কতগুলো সেপ্টা ইনওয়ার্ড ঢুকে গেল, তার এগুলো হচ্ছে সেপ্টা, এবং টেস্টিসকে কতগুলো লবিউলসে ভাগ করে ফেললো। এই লবিউল গুলো প্রায় আমরা জানি 250 লবিউল থাকে টেস্টিসের মাঝে, 250 লবিউলস। এবং এই লবিউলস এর মাঝে থাকে হচ্ছে কতগুলো কয়েলড টিবিউল দেখা যাচ্ছে, এই টিবিউল গুলোকে বলে সেমিনিফেরাস টিবিউল। তার মানে আমরা বুঝলাম যে স্পারমাটোজেনেসিস হয় আসলে সেমিনিফেরাস টিবিউলে। এবার আরেকটু স্পেসিফিক করি আমরা, এটা হচ্ছে একটা হিস্টোলজিক্যাল সেকশন যদি দেখি টেস্টিসের, দিস আর সেমিনিফেরাস টিবিউল, সেকশনস অফ দি সেমিনিফেরাস টিবিউল। এবং আমরা সেমিনিফেরাস টিবিউলের সেন্টারে একটা লুমেন দেখতে পাচ্ছি আর ওয়াল দেখতে পাই। এই ওয়ালের মাঝে যে লাইনিং এপিথেলিয়াম থাকে তা সেটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রেটিফাইড এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামের নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম বলা হয়। এই জার্মিনাল এপিথেলিয়ামে there are two types of this cell. One is called spermatogenic cell and another one is called supporting cell, যার নাম হচ্ছে সার্টোলি সেল। সুতরাং সেমিনিফেরাস ধরনের সেল আছে, স্পারমাটোজেনিক সেল এন্ড সাপোর্টিং সেল, যার নাম হচ্ছে সার্টোলি সেল। তাহলে আমরা স্পারমাটোজেনেসিস কোথায় হয়? এটাকে লুমেনে হয় সেমিনিফেরাস টিউবুলে নাকি ওয়ালে হয়? এটা হয় হচ্ছে ওয়ালের মাঝে, ইন দ্য ওয়াল অফ দ্য সেমিনিফেরাস টিউবুল, সেখানে স্পারমাটোজেনেসিস হয়। এন্ড ওয়ালের মাঝে তো দুই ধরনের সেল আছে, কোনটা থেকে হয়? হয় হচ্ছে স্পারমাটোজেনিক সেল থেকে। এবং এই স্পারমাটোজেনিক সেলেরই আদি পিতা হচ্ছে এই প্রিমোডিয়াল জার্ম সেল। সুতরাং আমরা বলতে পারি যে স্পারমাটোজেনেসিস হয় টেস্টিসের মাঝে, টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলে, সেমিনিফেরাস টিউবুলের ওয়ালের মাঝে থাকা স্পারমাটোজেনিক সেল থেকে এই স্পারমাটোজেনেসিস হয়ে থাকে। এবার আমরা যাচ্ছি হচ্ছে স্পারমাটোজেনেসিসের স্টেপ গুলো কি কি। What are the steps of this spermatogenesis? আমরা জানি যে দুটো স্টেজ, ব্রড হেডিং এ দুটো স্টেজ আছে স্পারমাটোজেনেসিসে। ওয়ান ইজ দা ডিভিশন ফেজ। ডিভিশন ফেজ, এই ডিভিশনের ফেজের মাঝে আমরা পাই একটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসটার নাম হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস। স্পারমাটোসাইটোজেনেসিস কেন বলে স্পারমাটোসাইটোজেনেসিস? কারণ এই স্টেপের মাধ্যমে আলটিমেটলি প্রাইমারি স্পারমাটোসাইট প্রোডাকশন হয়, প্রাইমারি স্পারমাটোসাইট ডেভেলপ করে এই স্টেপের মাধ্যমে। এই জন্য এটা হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস। বেসিক্যালি দিস ইজ দ্য মাইটোসিস। আমরা জানি প্রথম দুই স্টেপ মাইটোসিস, ওই দুই স্টেপের নামই হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস। তারপরে হয় মিউসিস। মিউসিস দুই ধাপে হয়, মিউসিস 1 এন্ড মিউসিস 2। এই হচ্ছে ডিভিশন ফেজ। নাও আমরা যাচ্ছি তারপরের ফেজ হচ্ছে স্পারমিওজেনেসিস, দ্যাট ইজ সাইটো ডিফারেন্সিয়েশন অর মেটামরফোসিস বলা হয়। এর অন্য নাম হচ্ছে স্পারমিওজেনেসিস অর স্পারমাটেলিওসিস, অনেক নামে ডাকা হয়। সুতরাং আমরা বুঝলাম স্পারমাটোজেনেসিসে বেসিক্যালি ব্রড হেডিং এ দুটো স্টেপ,
ডিভিশন আর সাইটো ডিফারেন্সিয়েশন। ডিভিশনটার নাম হচ্ছে, ডিভিশনের প্রথম পার্টটা মাইটোসিস, যাকে বলে স্পারমাটোসাইটোজেনেসিস, কেউ কেউ বলে স্পারমাটোসাইটোসিস, এরই আরেক নাম। আমি একবার প্রফেশনাল এক্সামে খাতা দেখছিলাম জায়গার, সেই খাতার মাঝে দেখি সবাই স্পারমাটোসাইটোসিস লিখেছে। তো ফার্স্ট টাইম আমি কিন্তু কেটে দিয়েছি যে স্পারমাটোসাইটোসিস ভুল করলো কি জন্য, এটার নাম হবে স্পারমাটোসাইটোজেনেসিস। তারপরে কয়েকটা খাতা কাটার পরে খেয়াল হলো যে একটু দেখা উচিত যে আসলে এই জাতীয় কোনো নাম আছে কি না। পরে আমি সার্চ করে দেখি ঠিকই আছে, স্পারমাটোসাইটোসিস মানে হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস। পরে আমি আবার সেগুলোকে কেটে দিয়েছিলাম, যেগুলো সেগুলো আবার রেকটিফাই করেছি, কারেকশন করেছি। সুতরাং এই টিচার হওয়ার এই একটা প্রবলেম যে সবকিছু জানতে হয়। নিজের মাঝে যদি জানা না থাকে তাহলে কিন্তু মনে হবে অনেকে অনেক কিছু ভুল বলছে। আসলে
হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, আপনার মনে হয় কানেকশনটা লস্ট হ্যাঁ, হয়ে হ্যালো। গেছে হ্যাঁ। স্যার। উম, হ্যাঁ এখন স্যার, কি এখন দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। ইন্টারনেট কানেকশন কি চলে গিয়েছিল নাকি? আমি হ্যাঁ দেখা যাচ্ছে, বুঝলাম না। মানে আপনি আর তো সম্পূর্ণ কথা না। ইয়ে হয়ে গিয়েছিলেন আর কি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। আচ্ছা, কোথায় যে ডিসকানেক্ট হইলাম তাও বুঝতেছি। ওকে। জি স্যার। স্যার স্লাইডটা আসেনি। আচ্ছা, এখন দেখা সাদা যাচ্ছে। সাদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি আছে চলে নাই? আসছে। হ্যাঁ চলে আসছে স্যার, চলে আসছে। না, এখন আসবে। হ্যাঁ, জি জি জি, চলে আসছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আহ, হুম, কোন জায়গাতে আমি ডিসকানেক্ট হয়েছিলাম আমাদের একটু বলতে পারবা? আমরা ডিসকানেক্টটা কোথায় হয়েছি অনেকটুকু তো বললাম। নাইম, নাইম বলো, কোথায় ডিসকানেক্ট হইলাম আমি? কোন স্লাইড থেকে আবার স্টার্ট করব? হ্যালো। হুম, ওকে, এখন শোনা যায়? শোনা যাচ্ছে? জি স্যার। স্টেপস গুলো বলছিলাম। ওকে, ওকে, তাহলে আমি স্টেপ গুলো এই স্লাইডটা রিপিট করি, এইটুকু বলে ফেলছি বেসিক্যালি। ওকে, ঠিক আছে। এবার আমরা আবার দেখা যাক প্রিমোরডিয়াল জার্ম সেল। আমি স্টেপগুলো বলছিলাম, রিটেনে লিখতে গেলে এইভাবে লেখা দরকার। প্রিমোরডিয়াল জার্ম সেল মাইটোসিস হবে, স্পার্মাটোগোনিয়াম তৈরি করবে, দেন স্পার্মাটোগোনিয়াম আবার মাইটোসিস হবে, সে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে, প্রাইমারি স্পার্মাটোসাইট আবার মিওসিস হবে, ফর্মস সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট মিওসিস 2 তে সে ফর্ম করবে স্পার্মাটিড, এবং এই স্পার্মাটিডের মেটামরফোসিস দ্যাট ইজ স্পার্মিওজেনেসিস হয়ে স্পার্মাটোজোয়া ফর্ম করবে। সো এই হচ্ছে বেসিক স্টেপস অফ দি স্পার্মাটোজেনেসিস। রিটেন এক্সামে যদি আসে এইভাবে স্টেপগুলো লিখতে হবে। এবং আমরা এখানে বলতে পারি ফ্রম প্রিমোরডিয়াল জার্ম সেল আপ টু প্রাইমারি স্পার্মাটোসাইট এই পর্যন্ত যে মাইটোসিস হয়, এই ফার্স্ট টু স্টেপ অফ দ্য মাইটোসিস, এটা হচ্ছে স্পার্মাটোসাইটোজেনেসিস। আবার প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড ফরমেশন, দিস ইজ দ্য মিওসিস, মিওসিস 1 মিওসিস 2, এন্ড স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া এই পার্টটুকু হচ্ছে স্পার্মিওজেনেসিস।
আবার আমরা ব্রড হেডিং অ্যাড করতে পারি, স্পারমাটোসাইটোজেনেসিস আর মিওসিস দুটোকে ডিভিশন ফেজ বলে, আর স্পারমিওজেনেসিস ইজ দা সাইটো ডিফারেন্সিয়েশন। এইভাবে আমরা রিটেন এক্সামে যদি আসে তাহলে এটা লিখতে পারবো। আমরা এইভাবে যদি আসে তাহলে কিন্তু লিখতে পারবো কিভাবে স্পারমাটোজেনেসিসের স্টেপস গুলো এইভাবে লেখা পসিবল। একটু মাঝে মাঝে ভাইভাতে জিজ্ঞেস করে যে এগুলো ক্রোমোজোম কেমন থাকে, কোনটাতে কত ক্রোমোজোম থাকে, আমরা এটা একটু দেখে যাই। প্রিমোর্ডিয়াল জার্ম সেল এর মাঝে ক্রোমোজোম হবে ডিপ্লয়েড, ডিপ্লয়েড মিন্স 46 ক্রোমোজোম থাকবে। তারপরে হচ্ছে মাইটোসিস, আমরা জানি মাইটোসিসে একদম প্যারেন্ট সেলের মতোই ডটার সেল ফর্ম করে, তার মাঝেও ক্রোমোজোম ইকুয়াল থাকবে, তার মানে স্পারমাটোগোনিয়ামেও ক্রোমোজোম থাকবে 46, ডিপ্লয়েড 46 ক্রোমোজোম। নাও এইটা আবার মাইটোসিস হয়, হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট হয়, তাহলে তার মাঝেও 46 ক্রোমোজোম থাকবে, যেহেতু এগুলো সবই মাইটোসিস। এইবার মিওসিস হচ্ছে, মিওসিস দুই স্টেপে হয়, ফার্স্ট মিওটিক ডিভিশন, সেকেন্ড মিওটিক ডিভিশন। ফার্স্ট মিওটিক ডিভিশনে হয় হচ্ছে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। ফার্স্ট মিওটিক ডিভিশনে কি ঘটে, ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। সুতরাং সেকেন্ডারি স্পারমাটোসাইটে ক্রোমোজোম হবে হ্যাপ্লয়েড, দ্যাট ইজ 23 ক্রোমোজোম। নাও এই এর মাঝে মিওসিস 2 হবে, এখানে আবার তৈরি করবে স্পারমাটিড, স্পারমাটিডেও ক্রোমোজোম হ্যাপ্লয়েড 23 থাকবে। এরপরে স্পারমাটোজোয়া, স্পারমাটোজোয়া তো অবশ্যই হ্যাপ্লয়েড 23 ক্রোমোজোম। এইবার আমার এখান থেকে একটা সবার জন্য কনসেপশন থেকে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে মিওসিস 2 তে আসলে তাহলে কি ঘটলো, মিওসিস 2 তে ঘটলোটা কি? কারণ মিওসিস 2 এর আগেও হ্যাপ্লয়েড ক্রোমোজোম ছিল, স্পারমাটিডে মিওসিস 2 এর পরেও হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখা যাচ্ছে, তাহলে মাঝখানে আসলে কি ঘটলো? আসলে মাঝখানে কি ঘটলো সেটা হচ্ছে ডিএনএ চেঞ্জ হয়েছে, ক্রোমোজোম আর চেঞ্জ হয় নাই। আমাদের কি জানা আছে একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে? আমি বলে দিচ্ছি, বিফোর রেপ্লিকেশন, রেপ্লিকেশনের আগে ওয়ান ক্রোমোজোম কন্টেইন ওয়ান ডিএনএ, এটা কিন্তু মাথার মাঝে বেসিক হিসেবে ঢুকিয়ে রাখতে হবে। তবে একটা জোক আছে, জোক জোক হচ্ছে হোয়াট ইজ বেসিক? বেসিক হচ্ছে স্টুডেন্টরা যা পারে না তাই বেসিক, জাস্ট আমি কিডিং। যাই হোক, সো যেটা বলছিলাম, one chromosome contain one DNA before replication, but after replication one chromosome contain two DNA. সুতরাং এই যে একটা ক্রোমোজোম যা 46 ক্রোমোজোম নিয়ে একটা সেল যখন ইন্টারফেজে ঢুকে, মিওসিসের আগে তো অবশ্যই সে ইন্টারফেজে এন্টার করেছে, তখন ক্রোমোজোম 46ই ছিল, কিন্তু তার ডিএনএ ডাবল করে নিয়েছিল। সুতরাং এখন 46 ক্রোমোজোমে 92 ডিএনএ আছে। এইবার মিওসিস 1 এর মাধ্যমে সেই 46 ক্রোমোজোম থেকে 23 ক্রোমোজোম হলো, ডিএনএ হয়ে গেলে কিন্তু ডাবল 46, মানে হচ্ছে এক ক্রোমোজোমে যেহেতু 2 ডিএনএ আছে। নাও মিওসিস 2 তে কি হবে, ক্রোমোজোম ইকুয়ালি থাকবে, শুধু ডিএনএ অর্ধেক হয়ে যাবে। এখন কি হবে, 23 ক্রোমোজোম, ইচ ক্রোমোজোম কন্টেইন সিঙ্গেল ডিএনএ, বাস ডিএনএ এর পরিবর্তন হয় মিওসিস 2 তে। আর মিওসিস 1 এ ক্রোমোজোম রিডাকশন হয়, মিওসিস 2 তে ডিএনএ রিডাকশন হয়। এই জায়গাগুলো আমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে। নাও আমরা যেটাতে যাব হচ্ছে সেটা হচ্ছে স্পারমিওজেনেসিস। রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে স্পারমিওজেনেসিস, এটা রিটেনের জন্য খুব লাগে পরীক্ষাতে, পরীক্ষায় আসে স্পারমিওজেনেসিস, শর্ট নোট আকারে আসে, সুতরাং আমরা একটা ডেফিনিশন জানতে হবে। তো আমরা দেখি, দিস ইজ দ্য স্পারমাটিড, এই সিরিজের মাঝে প্রথম সেলটা হচ্ছে স্পারমাটিড, এবং আলটিমেটলি যে সেলটা তৈরি হবে সেই সেলটার নাম হচ্ছে স্পারমাটোজোয়া। সুতরাং স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়া এই প্রসেসটাকেই বলে স্পারমিওজেনেসিস। তাহলে আমরা যদি ডেফিনিশন দাঁড় করাই, হোয়াট ইজ স্পারমিওজেনেসিস, এটা হচ্ছে এভাবে বলা যায়, the series of changes resulting in transformation of spermatids into spermatozoa is called spermiogenesis. কি ডেফিনিশনটা কি খটমটে লাগলো? খটমটে যদি লেগে থাকে, এটা হচ্ছে ল্যাংম্যানের ডেফিনিশন, কারো যদি এই ডেফিনিশন কঠিন লেগে থাকে তাহলে ডিফারেন্ট ডেফিনিশনে যাওয়া যেতে পারে। ওকে, আমি আরেকটা ডেফিনিশন দিচ্ছি,
দেখা যাক এটা ইজি কিনা। দ্য প্রসেস বাই হুইচ spermatids are converted into spermatozoa is called spermiogenesis. এটা কি ইজি লাগে? যদি এই ডেফিনিশনটা ইজি যদি লেগে থাকে তাহলে এটা ফলো করা যেতে পারে। তাহলে কি দাঁড়ালো যে the process by which spermatids are converted into spermatozoa is called spermiogenesis. This is the definition. Now ওই যে বলছিলাম সিরিজ অফ চেঞ্জেস, কি কি চেঞ্জের মাধ্যমে স্পারমাটোজোয়া ফর্ম করে, দ্যাট ইজ স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া হয়। আগেই বলেছি এটা হচ্ছে আকৃতির পরিবর্তন, এখানে ক্রোমোজোমের কোনো চেঞ্জ আসবে না, there will be no chromosomal change, only morphological change will occur. So what are those changes? Number one change, formation of acrosome, একটা অ্যাক্রোজোম তৈরি হবে। এই যে একটা ক্যাপের মতো জিনিস দেখছি আমরা নিউক্লিয়াস, এখানে স্পার্মের নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তার মাথার মধ্যে একটা ক্যাপ পরা, এই ক্যাপটার নামই হচ্ছে অ্যাক্রোজোম। সো একটা হচ্ছে ফরমেশন অফ অ্যাক্রোজোম। দুই নাম্বার কনডেনসেশন অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াস একদম কনডেন্স করবে, করে একদম হেড রিজিয়নে জমা হবে, সুতরাং এটাকেই বলছে কনডেনসেশন অফ নিউক্লিয়াস, এবং এর মাধ্যমে আলটিমেটলি হেড ফরমেশন হয়। তাইলে আর বলতেছি না, এখানে আমরা বললাম কনডেনসেশন অফ নিউক্লিয়াস, আমরা বুঝে নিব যে এর মানে হচ্ছে হেডটা তৈরি হয়ে গেল। এরপরে চেঞ্জ হচ্ছে ফরমেশন অফ নেক, মিডল পিস এন্ড টেইল, এই হচ্ছে নেক রিজিয়ন, হেড যেহেতু আগে তৈরি হয়ে গেছে, সো নেক, যে কোনো লোকের আমাদের নিজেদের শরীরে যদি দেখি আমাদের মাথায় একটা হেড আছে, হেডের পরে কিন্তু একটা নেরো কনস্ট্রিক্টেড জায়গা আছে যার নাম হচ্ছে নেক, যে নেকের মাঝে ইচ্ছা হয় মাঝে মাঝে টিপ মেরে ধরতে, সেই জায়গাটাই হচ্ছে নেক। সো হেড, নেক পাওয়া গেল। তারপরে দিস ইজ দ্য মিডল পিস, এই মিডল পিসের মাঝে অনেক অনেক মাইটোকন্ড্রিয়া থাকে, মিডল পিস কন্টেইন এ লট অফ মাইটোকন্ড্রিয়া, এইটা হচ্ছে এনার্জি ফরমেশনের জন্য একটা ফ্যাক্টরি, দিস মিডল পিস। তারপরে হচ্ছে টেইল, দিস ইজ দ্য টেইল, সো ফরমেশন অফ নেক, মিডল পিস এন্ড টেইল। এন্ড ফাইনালি আমরা বলেছিলাম স্পারমাটোজোয়াকে নেরো হতে হবে, স্লিম হতে হবে, তাকে অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে, সুতরাং শেষ অফ দ্য সাইটোপ্লাজম। আমি এখানে একটা শব্দের উপরে জোর দিলাম, মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম। কেন বলছি মোস্ট? কারণ যদি আমরা বলি অল সাইটোপ্লাজম শেড করে, তা কিন্তু না, সব সাইটোপ্লাজম সে শেড করে না। সাইটোপ্লাজম আসলে জিনিসটা কি? সাইটোপ্লাজম হচ্ছে কতগুলো জিনিসের সমষ্টি, তার মাঝে কি আছে? তার মাঝে আছে হচ্ছে কিছু অর্গানেলিস, কিছু ইনক্লুশন, আর সেগুলো থাকে হচ্ছে সাইটোসলের মাঝে। সুতরাং অর্গানেলি, ইনক্লুশন আর সাইটোসল মিলেই হচ্ছে সাইটোপ্লাজম। সো আমরা এখানে দেখতে পাই স্পারমাটোজোয়ার মাঝে অ্যাক্রোজোম থেকে গেল, সো অ্যাক্রোজোম তো একটা অর্গানেলি, সো এই অ্যাক্রোজোম তো আছে, সুতরাং তাকে তো সে ফেলে নাই। দেন মিডল পিসের মাঝে আমরা দেখি মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া তো একটা মেমব্রেনাস অর্গানেলি, সুতরাং আমরা এই জন্য বলতে চাই শেডিং অফ অল সাইটোপ্লাজম, এটা নট ট্রু, এটা হবে শেডিং অফ মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম, সে শেড করে দেয়, কিছু কিছু সাইটোপ্লাজম সে রেখে দিবে তার কাজে ইউজ করার জন্য। সো যদি এক্সামে আসে স্পারমিওজেনেসিসের স্টেপ গুলো কি কি এবং স্পারমিওজেনেসিসের চেঞ্জ, মানে শর্ট নোট যদি আসে, আমরা একটা ডেফিনিশন দিব আর হচ্ছে চেঞ্জ গুলো লিখবো, বাস হয়ে গেল স্পারমিওজেনেসিসের শর্ট নোট। দেন আসে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম একটু আগে আমরা পেয়েছি অ্যাক্রোজোম নামে একটা জিনিস, আসলে অ্যাক্রোজোম জিনিস কি, জিনিসটা কি? এই যে স্পার্মের হেড, হেডের মাঝে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের এন্টেরিয়র অ্যাসপেক্টকে এই যে ইয়েলো কালার্ড একটা ক্যাপ কভার করে রেখেছে, তাও আবার নিউক্লিয়াসের পুরাটুকু না, এন্টেরিয়র পার্টটুকুকে কভার করেছে, দিস ইজ কল্ড অ্যাক্রোজোম। সো অ্যাক্রোজোম জিনিসটা কি? এটা হচ্ছে একটা স্পেশালাইজড লাইসোজোম। অ্যাক্রোজোম ইজ নাথিং বাট এ স্পেশালাইজড লাইসোজোম। আমরা জানি আমাদের বডিতে এভরি সেল কন্টেইন লাইসোজোম, সব সেলেই লাইসোজোম থাকে, প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, টারশিয়ারি লাইসোজোম, 3 টাইপস অফ লাইসোজোম সব সেলেই পাওয়া যায়। তো কথা যেটা যে লাইসোজোম 3 রকম, কিন্তু স্পার্মের মাঝে একটা স্পেশাল লাইসোজোম থাকে, সেই স্পেশাল লাইসোজোমটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। Acrosome is a specialized lysosome covering interior aspect of the sperm nucleus, sperm nucleus এর interior aspect কে কভার করে। তার মাঝে কি থাকে? আমরা জানি লাইসোজোমের মাঝে এনজাইম থাকে, সো এর মাঝেও এনজাইম থাকে, কিন্তু এর এনজাইম গুলো একটু স্পেশালাইজড এনজাইম, সব সেলে এই এনজাইম থাকে না, এটা একটু স্পেশালাইজড এনজাইম।
so containing various enzymes necessary for penetration of the ovum and its surrounding layer. ovum কে penetrate করতে এই এনজাইম কাজে লাগবে, তার সারাউন্ডিং এ যে আর কিছু সেল থাকে, তার যত হেল্পার সেল গুলো আছে, কুমুলাস, সুফোরাস, করোনা রেডিয়েটা, এই স্ট্রাকচার গুলোকে পেনিট্রেট করবে ডিউরিং ফার্টিলাইজেশন, সেটার নামই হচ্ছে অ্যাক্রোজোম। সো আমি আশা রাখি অ্যাক্রোজোমটা বুঝাতে পেরেছি। অ্যাক্রোজোম ইজ এ স্পেশালাইজড লাইসোজোম covering anterior aspect of the sperm nucleus, containing various enzymes necessary for penetration of the ovum and its surrounding layers during fertilization is called acrosome. সিম্পল ভাবে অ্যাক্রোজোম জিনিসটা কি? অ্যাক্রোজোম হচ্ছে একটা স্পেশালাইজড লাইসোজোম। এইটুকু আমাদের জানা দরকারি। এখন আগেই বলেছি আমরা যে অ্যাক্রোজোমের মাঝে থাকে হচ্ছে অনেকগুলো এনজাইম, ভেরিয়াস এনজাইম। কি কি এনজাইম থাকে অ্যাক্রোজোমে, নামগুলো একটু জানতে চাই। নাম্বার 1, হায়ালুরোনাইডেজ। হায়ালুরোনাইডেজ, এই হায়ালুরোনাইডেজ এনজাইম কাজ করবে গিয়ে, সে কাজ করবে হায়ালুরোনিক অ্যাসিডের উপরে, সুতরাং এর জন্য দরকার হায়ালুরোনাইডেজ। 2 নাম্বার নিউরামাইনাইডেজ, এটা একটা এনজাইম, নিউরামাইনাইডেজ। তারপরে অ্যাসিড ফসফাটেজ, এটার একটা এনজাইম দরকার। তারপরে থাকে অ্যাক্রোসিন অর অ্যাক্রোসোমেজ, অ্যাক্রোসিন অর অ্যাক্রোসোমেজ। তারপরে থাকে প্রোটিয়েজ বা ট্রিপসিন লাইক সাবস্টেন্স। এই এনজাইম গুলো থাকে হচ্ছে অ্যাক্রোজোমের মাঝে। খুব ইম্পর্টেন্ট এনজাইম গুলো, ধাপে ধাপে এনজাইম গুলো কাজ করবে, আমরা ধীরে ধীরে এগুলো বলবো। এখন অ্যাক্রোজোমটা কেন দরকারি, দরকার কেন, ডেফিনিশনের মাঝে আসলে বলে ফেলেছি। এই অ্যাক্রোজোমের মাঝে এনজাইম থাকে, এনজাইম গুলো ফার্টিলাইজেশনের সময় বিভিন্ন ব্যারিয়ার ক্রস করতে কাজে লাগে। যেমন আমি লিখেছি কি এখানে, অ্যাক্রোজোমাল এনজাইমস হেল্প ইন দ্য পেনিট্রেশন অফ ফার্স্ট 2 ব্যারিয়ার অফ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের জন্য 3টা ব্যারিয়ার আছে। ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে কুমুলাস সুফোরাস মানে করোনা রেডিয়েটা, সেকেন্ড ব্যারিয়ার হচ্ছে জোনা পেলুসিডা। সুতরাং এই 2 ব্যারিয়ার ক্রস করতে গেলেই লাগবে হচ্ছে অ্যাক্রোজোমাল এনজাইম। এবং এখানে বলা হচ্ছে যে যখনই স্পার্মটা গিয়ে জোনা পেলুসিডাকে টাচ করবে, তখনই অ্যাক্রোজোম তার এনজাইম গুলো রিলিজ করে দিবে। এইটাকেই বলা হয় হচ্ছে অ্যাক্রোজোম রিঅ্যাকশন। সো স্পার্ম প্রোডাকশন আমাদের হলো, ঠিক আছে, স্পার্ম তৈরি হয়ে গেল। এইবার স্পার্মটা এরপরে কি হবে, স্পার্ম এবার গিয়ে সে স্টোর হবে। ডেইলি স্পার্ম প্রোডাকশন হয় 120 মিলিয়ন, হাও অনেক বেশি। ডেইলি স্পার্ম প্রোডাকশন হয় হচ্ছে 120 মিলিয়ন স্পার্ম ডেইলি প্রোডাকশন হয়। ওকে, এইবার এই যে স্পার্ম গুলো প্রোডাকশন হচ্ছে, এই স্পার্ম গুলো গিয়ে জমা হবে কোন জায়গাতে, গিয়ে কোথায় স্টোর থাকবে, আমাদের এটাই হচ্ছে জানার জায়গা। একটা স্পার্ম যখন তৈরি হয় তার কিন্তু টেইল থাকে, সেই টেইল দিয়ে সে চাইলে সে মুভ করে স্টোরেজ সাইটে যেতে পারে। কিন্তু আমরা জানি একটা বাচ্চা, মনে করি একটা হিউম্যান বেবি ওর একটা গরুর বাচ্চা জন্ম হলো, জন্ম হওয়ার পরেই কি সে হাঁটতে পারে? সে কিন্তু পারে না। তার তো হাত পা সবই আছে, তার তো পা আছে, তো তারপরে হাঁটতে পারে না কেন? সিমিলারলি একটা স্পার্ম ইনিশিয়ালি ফর্ম করার পরে সে কিন্তু মুভ করতে পারে না। সুতরাং স্পার্ম সেমিনিফেরাস টিবিউল থেকে মুভ যে যাবে তার স্টোরেজ সাইটে, যায় কিভাবে? যায় একটা সেল হেল্প করে, তার নাম হচ্ছে মাইওয়েড সেল। এই মাইওয়েড সেল সে কন্ট্রাক্ট থাকে হচ্ছে সেমিনিফেরাস টিবিউলের বাইরে, জাস্ট আউটসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল। মাইওয়েড সেলটা থাকে সেমিনিফেরাস টিবিউলের জাস্ট বাইরের দিকে। এই সেলগুলো কন্ট্রাক্ট করে, দিস আর ওয়ান টাইপ অফ দ্য মায়োফাইব্রোব্লাস্ট। মাইওয়েড সেলস আর ওয়ান টাইপ অফ দ্য মায়োফাইব্রোব্লাস্ট। সো দে কন্ট্রাক্ট, এবং এই কন্ট্রাকশনের কারণে স্পার্ম গুলো ধীরে ধীরে মুভ করবে টুয়ার্ডস দ্য স্টোরেজ সাইট। এই স্টোরেজ সাইটটা কোন জায়গা? এরা স্টোর হয় ইন দ্য এপিডিডাইমিস এন্ড ভাস ডিফারেন্সে। হিয়ার ইজ দ্য এপিডিডাইমিস, ইউ ক্যান সি দিস ইজ দ্য হেড অফ দ্য এপিডিডাইমিস, দিস ইজ দ্য বডি অফ দ্য এপিডিডাইমিস, দিস ইজ দ্য টেইল অফ দ্য এপিডিডাইমিস, আর দেন শুরু হবে ভাস ডিফারেন্স। সুতরাং স্পার্ম জমা হবে এপিডিডাইমিস আর ভাস ডিফারেন্সের মাঝে, মেইনলি ইন দ্য ভাস ডিফারেন্স। এবং এই স্টোর যাতে ইজি হয় এই জন্য এখানকার লাইনিং এপিথেলিয়ামে আমরা দেখব স্টেরিওসিলিয়া থাকে। স্টেরিওসিলিয়া, কেন স্টেরিওসিলিয়া থাকে এখানেও বোঝার জায়গা আছে। স্টেরিওসিলিয়া মানে লং মাইক্রোভিলাই।
এরা এরা হচ্ছে স্টেরাইল সিলিয়া, দে ক্যান নট মুভ। এখানে যদি মুভমেন্ট ওয়ালা সিলিয়া দেওয়া হয় যার নাম হচ্ছে কাইনোসিলিয়া, যদি সেমিনিফেরা এই এপিডিডাইমিস অর ভাস ডিফারেন্সের ওয়ালে আমরা কাইনোসিলিয়া দিতাম, তাহলে কিন্তু সে কোনো স্পার্মকে স্টোর করতে দিত না, সব সে ঝাড়ু দিয়ে বের করে দিত, রাখতেই দিত না। সুতরাং এখানে দরকার এমন কিছু যে মুভ করতে পারে না, দ্যাট ইজ দ্য স্টেরিওসিলিয়া। স্টেরিওসিলিয়া মোর ওভার হেল্প করে ফ্লুইড অ্যাবজর্পশনে। এই যে স্পার্মটা এই স্টোরেজ সাইটে আসে, সে কিন্তু এমনি এমনি আসে না, সে আসে হচ্ছে থ্রু এ ফ্লুইড, যে ফ্লুইডটা সার্টোলি সেল তৈরি করে, সিক্রেট করে। সার্টোলি সেলের তৈরি করা ফ্লুইডের মাঝে স্পার্মটা ভাসতে থাকে। এবার মাইওয়েট সেল কন্ট্রাক্ট করে বাইরে, আলটিমেটলি স্পার্মটা মুভ করে স্টোরেজ সাইটে চলে গেল। এখন স্টোরেজ সাইটে যাওয়ার পরে এই ফ্লুইডের তো আমার আর কোনো দরকার নাই, ফ্লুইডটা এখন অ্যাবজর্ব করে নিতে হবে। সুতরাং এই অ্যাবজর্পশনের জন্য সারফেস এরিয়া দরকার। এই সারফেস এরিয়ার জন্য এখানে লাইনিং এ আমরা দেখব থাকে হচ্ছে স্টেরিওসিলিয়া। সুতরাং কেন স্টেরিওসিলিয়া থাকে এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের ওয়ালে, সেটা কিন্তু আমরা আলটিমেটলি এক্সপ্লেইন করলাম। সুতরাং এবং এই জায়গাতে আসার পরে স্পার্ম গুলো মোটাইল হওয়ার কথা, কিন্তু তাও কিন্তু মোটিলিটি অর্জন করতে পারে না, বা মোটাইল হলেও এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সে আসলে তারা কিন্তু ফুললি মোটাইল হয়ে যায়, কিন্তু এইবার আবার মোটাইল হতে পারবে না, তাদেরকে সাপ্রেস করে দেওয়া হয়। যেমন স্টুডেন্টরা যখন ক্লাসে থাকে তখন টিচাররা অনেক হুমকি ধামকি বা অনেক কিছু বলে, স্টুডেন্টকে সাপ্রেস করে রাখে যাতে হইচই করতে না পারে। কোনো ইনস্টিটিউশনের মাঝে কিছু আইন কানুন আছে, কিছু রুলস আছে যার মাধ্যমে স্টুডেন্টদেরকে কন্ট্রোল করা হয়। সিমিলারলি স্পার্ম গুলো আমার দরকার হচ্ছে এখানে স্টোর থাকবে, একে মুভ করতে দেওয়া যাবে না, তার তো টেইল তৈরি হয়ে গেছে, সে তো এখন সে তো এখন তার ইচ্ছে মতো নড়াচড়া শুরু করবে, সে মুভ করা শুরু করবে, কিন্তু মুভ যাতে না করে তার জন্য করে কি এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সে লাইনিং এপিথেলিয়া সাম ইনহিবিটরি সাবস্টেন্স রিলিজ করে। এই ইনহিবিটরি সাবস্টেন্স আলটিমেটলি স্পার্ম গুলোকে সাপ্রেস করে দেয় যাতে তারা মুভ করতে না পারে। এই বিষয়টাকে বলে ডিক্যাপাসিটেশন। ডিক্যাপাসিটেশন। আই থিঙ্ক আমার যা মনে হচ্ছে যে অলমোস্ট ইট ইজ 8:21, 1 আওয়ার আমরা কথা বলে ফেলেছি। সো আজকে আমি এর বেশি আজকে আর আলাপ করতে চাই না। রেস্ট অফ দ্য পার্ট আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। সো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমি সবাইকে জানাচ্ছি যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারি। কোনো প্রশ্ন যদি থাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। যতটুকু পড়ানো হলো ততটুকু নিয়ে আমরা ডিসকাস করেছি, ততটুকুর মাঝে কারো কোনো প্রশ্ন কি আছে? থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। No question at all. মাঝে কারো কোনো প্রশ্ন কি আছে? থাকলে আমাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি সবাই প্রশ্ন এক্সপেক্ট করছি। সাইটো ডিফারেন্সিয়েশন ফেজকে মিউটেশন মানে কি? ফেজ বলা যাবে? মিউটেশন, আমি এই শব্দটা কখনো আসলে এই শব্দটা আমি দেখিনি কখনো। সাইটো ডিফারেন্সিয়েশনকে মেটামরফোসিস বলে, মেইলে স্পার্মিওজেনেসিস বলে, স্পার্মাটেলিওসিস বলে, কিন্তু বেসিক্যালি মিউটেশন শব্দটা আমি কখনো দেখি নাই, এই জন্য বলতে পারলাম না। মিওসিস টুতে কি হয় আবার একটু বলবেন? আমরা যেটা বলেছিলাম যে মিওসিস টুতে কি হয়, মিওসিস ওয়ানের মাঝে
যা হয় মিউসিস ওয়ানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার অফ ক্রোমোজোম রিডাকশন হয়, অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয় মিউসিস ওয়ানের মাঝে। কিন্তু একটা সেল ডিভিশনের আগে সেলগুলো সেলগুলো ইন্টারফেজে যায়, ইন্টারফেজে গিয়ে তার ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ক্রোমোজোমে দুটো ডিএনএ ডেভেলপ করে, দুটো ডিএনএ তৈরি করে। তার মানে একটা সেল যখন সেল ডিভিশনে ঢুকবে তার আগে তার ক্রোমোজোম ঠিকই 46 থাকে, কিন্তু তার ডিএনএ ডাবল হয়ে 92 হয়ে যায়। একটা ক্রোমোজোমে দুটো ডিএনএ থাকে। এবার মিউসিস ওয়ানে কি হবে, সেই ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হওয়া মানে 23টা ক্রোমোজোম এক সেলে যাবে, 23টা ক্রোমোজোম আর এক সেলে যাবে। এটা হচ্ছে মিউসিস ওয়ানে, ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমে কিন্তু স্টিল নাও দুটো করে ডিএনএ আছে। সুতরাং মিউসিস টুতে ডিএনএটা অর্ধেক হয়ে যায়। সো মিউসিস টুতে যা হয় সেটা হচ্ছে ডিএনএ হাফ হয়। সো মিউসিস ওয়ানে ক্রোমোজোম হাফ হয়, মিউসিস টুতে ডিএনএ হাফ হয়। এই হচ্ছে ইস্যু। আচ্ছা, ম্যাচুরেশন, হ্যাঁ বলা যাবে অবশ্যই, এটা একটা ম্যাচুরেশন ফেজ। ডেফিনেটলি সাইটো ডিফারেন্সিয়েশন একটা ম্যাচুরেশন ফেজ, এটা তো অবশ্যই বলা যাবে। একজন আসাদুল্লাহ গালিব, পোলার বডি গুলার ফেট কি? পোলার বডির ফেট কি এটা তো আমি বলেছি। পোলার বডি গুলো যেহেতু তার মাঝে ক্রোমোজোম মূল সেলের সমানই ক্রোমোজোম থাকে, কিন্তু তার মাঝে সাইটোপ্লাজম কম থাকে। সাইটোপ্লাজম কম থাকে বলে সে তার মেটাবলিক অ্যাক্টিভিটি করতে পারে না, আলটিমেটলি সেলগুলো সুইসাইড খায়। তার মানে হচ্ছে ডিজেনারেট করে, আলটিমেটলি সেল ডিজেনারেট করে যায়। এই হচ্ছে গিয়ে যাকে বলা হয় ফেট অফ দা পোলার বডি। পোলার বডির এই স্টোরি হবে। সো আর স্পারমাটোজেনেসিসের টাইমটা বলছেন 64 ডেজ, ল্যাংম্যান 74 ডেজ, কোনটা রাইট? দ্যাট ইজ এ কোয়েশ্চন, কোনটা রাইট? সাব্বির খান, আমি বিষয়টা চেক করে আবার বলবো, নো প্রবলেম। এটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই কনফার্ম করব যে আসলে স্পারমাটোজেনেসিসের টাইমটাতে কি আমি কোনো ভুল করলাম কিনা। ওরা 74 কবে থেকে ইউজ করেছে সেটা আমার একটু চেক করে বলবো। পোলার বডিটা আবার একবার বলবেন স্যার? পোলার বডি নিয়ে তো ডিটেলসে কথা বলেছিলাম। পোলার বডি হচ্ছে একটা সেল, আমি কি এখানে শেয়ার অপশন দেখি না। আচ্ছা, পোলার বডি হচ্ছে যাকে বলা হয়, পোলার বডি হচ্ছে একটা সেল তার অন্য এক প্রান্তে কোনো একটা পোলের মাঝে, কোনো একটা পোলের মাঝে সে একটা সেল কোনো একটা পোলের মাঝে অন্য একটা সেল পড়ে আছে, তার নামই হচ্ছে পোলার বডি। এবং আমি বলেছিলাম পোলার বডি ফর্ম হয় যেহেতু অভামের মাঝে তার নিউক্লিয়াসটা পেরিফেরিতে থাকে। অভামে নিউক্লিয়াসটা পেরিফেরিতে থাকে। কেন পেরিফেরিতে? মানে ফিমেল জার্ম সেলের মাঝে নিউক্লিয়াসটা পেরিফেরির দিকে থাকে। প্রশ্ন হচ্ছে কেন পেরিফেরিতে থাকে? কারণ হচ্ছে তার সাইটোপ্লাজমের মাঝে তার লেসিটিন জমা থাকে, নিউট্রিশন জমা থাকে। এই নিউট্রিশনকে জায়গা দিতে গিয়ে তার নিউক্লিয়াসটা পেরিফেরিতে মাইগ্রেট করে যায়, পেরিফেরিতে চলে যায়। আর এই নিউক্লিয়াস পেরিফেরিতে থাকার কারণে সেল ডিভিশনের সময় যখন ক্রোমোজোম সেপারেশন হয়, কিছু হাফ ক্রোমোজোম ইনওয়ার্ড আসে, ম্যাক্সিমাম সাইটোপ্লাজম দখল দেয়, বাকি ক্রোমোজোম বাইরের দিকে চলে যায়। সে হাতের কাছে যেটুকু ক্রোমোজোম পায় সেইটুকু নিয়ে সে বের হয়। এই জন্য দেখা যায় আলটিমেটলি একটা সেলের মাঝে বেশি সাইটোপ্লাজম, এই যে আমি এটা দেখাতে যাচ্ছিলাম, নিউক্লিয়াসটা পেরিফেরির দিকে আছে। যখনই সেল সেপারেশন হচ্ছে, ডিভিশন হবে, কিছু ক্রোমোজোম করে কি ইনওয়ার্ড আসে, সে ম্যাক্সিমাম সাইটোপ্লাজম নিতে পারে। আর কিছু ক্রোমোজোম সে বাইরের দিকে যাবে, সেই ক্রোমোজোম গুলো খুব একটা সাইটোপ্লাজম নিতে পারে না। আলটিমেটলি দেখা যায় একটা মেইন সেল হবে আর একটা ছোট্ট পোলার বডি ডেভেলপ করে। এই পোলার বডিটা মূল সেলের মধ্যে পড়ে থাকে, মূল সেলের একটা পোলের দিকে পড়ে থাকে। আর মেইলের মাঝে যেহেতু কোনো লেসিটিন থাকার কোনো কারণই নাই, মেইলের তো শুধু নিউক্লিয়াসটাই কাজে লাগে, নিউক্লিয়াসটা ওভামে এন্টার করবে, বাদ বাকি তো কিছুই কাজে লাগে না।
এই জন্য আলটিমেটলি দেখা যায় যে মেইলের মাঝে আলটিমেটলি নিউক্লিয়াসটা সেন্টারে থাকে, ডিভিশন হওয়ার সময় দুটো ইকুয়াল সাইজের দুটো সেল তৈরি হয়। আর ফিমেইলে যেহেতু নিউক্লিয়াসটা পেরিফেরিতে থাকে, এই জন্য ফিমেইলের মাঝে এই যে আমরা একটা পোলার বডির ইলেকট্রন মাইক্রোগ্রাফিক ছবি দেখছি, দিস ইজ এ ওসাইট, এই বড় সেলটা হচ্ছে ওসাইট, আর এই পরে আছে দিস ইজ দ্য পোলার বডি। ওজেনেসিসে একটা মেইন সেল হবে, তিনটা হয় পোলার বডি, এই হচ্ছে 4 সেল। মানে একটা কিসে থেকে 4 সেল, একটা সেকেন্ডারি ওসাইট থেকে, একটা সেকেন্ডারি ওসাইট থেকে, সরি সেকেন্ডারি না, একটা প্রাইমারি ওসাইট থেকে 4টা সেল ফর্ম করবে, তার একটা হবে মেইন ম্যাচিউর ওসাইট, তিনটা হয় পোলার বডি। বাট ইন কেস অফ spermatogenesis, from one primary spermatocyte 4 spermatids are formed, এখানে কোন পোলার বডি হবে না। সো এখানে কিন্তু একটা পোলার বডি দেখানো হচ্ছে, এক পোলের দিকে একটা প্রান্তে একটা সেল বসে আছে ছোট্ট, এটাই সেই পোলার বডি। পোলার বডি ডিজেনারেট করে। ওকে, আমি সাব্বির, আমি জিনিসটা চেক করব, করে আমি আগামী ক্লাসে জিনিসটা এক্সপ্লেইন করব কেন কি কারণে আমি 64 লিখেছি, এটা আমি আগামী ক্লাসে জানিয়ে দিব, ডোন্ট ওয়ারি। তো ঠিক আছে, আমরা মনে হয় আমি এখানেই আজকে আমাদের ভিডিও ক্লাসটা, অনলাইন ক্লাস এখানেই শেষ করে দিলাম। কারো যদি ভালো যদি লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে একটু জানাতে পারো আমাদেরকে, আর যদি কোনো এর বাইরে কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা এখানে কমেন্ট করতে পারো এক্সিসে। তাছাড়া এইটা ভিডিও আকারে থেকে যাবে এর মাঝে, ওই এক্সিসের যে ইউটিউব চ্যানেলের মাঝে, সেখানেও তোমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়া আমার নিজস্ব একটা ভিডিও চ্যানেল আছে, সেখানেও আমি জেনারেল এমব্রায়োলজির 6টা ভিডিওর মাধ্যমে ফাইলগুলো আপলোড করেছি। জেনারেল না, ঠিক প্রাইমারি ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত ডিটেলসে সেখানে আমি আলাপ করেছি, সেখানেও তোমরা দেখতে পারো, উই লাইক অ্যানাটমি সেই চ্যানেলের নাম। হাউএভার এক্সিস চ্যানেলের মাঝেও এগুলো আপলোড করে দেওয়া হবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ, গুড বাই। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ শোনার আগে।